আসসালামু আলাইকুম। নারীর স্বাস্থ্য শুধু শারীরিক সুস্থতার বিষয় নয়, এটি মানসিক, সামাজিক ও প্রজনন স্বাস্থ্যের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সুস্থ নারী পরিবার ও সমাজের শক্তি হয়ে ওঠে, কিন্তু দারিদ্র্য, সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার ও অপুষ্টি নারীর স্বাস্থ্যের বড় বাধা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য, মানসিক স্বাস্থ্যের যত্ন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা নারীর জীবনমান উন্নত করে। কিশোরী বয়স থেকে শুরু করে মাতৃত্ব বয়স বৃদ্ধ প্রতিটি ধাপে বিশেষ যত্ন প্রয়োজন। তাই নারীর স্বাস্থ্য রক্ষা উন্নয়ন ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। স্বাগত নোভেল অন লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনাটা অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি ডক্টর নাইমা শারমিন আলম পুরোটা অনুষ্ঠান জুড়ে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের সঠিক ব্যবহার। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফেরদৌসী বেগম। স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেবার জন্য লাইভে প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানটি শুরু করার আগে দর্শক আপনাদেরকে বলতে চাই যে আজকে কিন্তু 26শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড কন্ট্রাসেপশন ডে। সো আমাদের আজকের বিষয়টিও কিন্তু আমরা এটি নিয়েই কথা বলবো। ম্যাডাম, আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এই জন্ম নিয়ন্ত্রণটা কি এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োজনীয়তাটা কি? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বলতে গেলে আমরা একটা সেফ মাদারহুড এবং সুন্দর সামাজিক স্বাস্থ্যের কথা বলি। যে আমরা যদি আমাদের পরিবারকে সীমিত রাখতে পারি তাহলে অনেক দিক থেকে আমরা দেখি যে একটা প্ল্যানিং সুন্দরভাবে ক্যারিয়ার প্ল্যানিং কিংবা কিছু করা যায়, প্লাস স্বাস্থ্যের বিষয়টাও আসে, পরিবার গঠনের বিষয়গুলো আসে। সুতরাং আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি এগুলোকে আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বলি এবং এগুলো ব্যবহার করা খুবই এসেনশিয়াল আজকাল লাইফে বিশেষ করে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, এবছরের প্রতিপাদ্য বিষয়টি কিন্তু সবার জন্য পছন্দ, পরিকল্পনা করার স্বাধীনতা এবং বেছে নেওয়ার ক্ষমতা। ম্যাডাম, আপনার কাছে এবছরের প্রতিপাদ্য বিষয় নিয়ে যদি একটু জানতে চাই যে আসলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো কি কি আছে এবং কত প্রকার, সেটি নিয়ে যদি একটু দর্শকদের জন্য বলতেন। ধন্যবাদ। কিন্তু এটা বলার আগে আমি একটু কথা বলি যে থিমে কিন্তু একটা বলা হয়েছে পরিকল্পনা করার অধিকার এবং বেছে নেওয়ার সুবিধা কিংবা অধিকার একই জিনিস। তো এইখানে কিন্তু একটু চয়েসের ব্যাপার আছে। চয়েসের ব্যাপার মানে কি, মহিলাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার স্বাধীনতা অনেক ক্ষেত্রে নাই। এই কথাটা হয়তো প্রথমে বলা উচিত না, কিন্তু এটা কিন্তু আসলে ট্রু। যেমন একজন মহিলা চাচ্ছেন না ব্যবহার করতে, সেখানে তাকে অনেক কিছু সময় জোর করা হয়। অনেক সময় উনি চাচ্ছেন কিন্তু ওনার ফ্যামিলি কিংবা অন্য কোনোভাবে উনি এটা করতে পারছেন না। তো সুতরাং সেইটা একটা অধিকারের বিষয় আছে। আর বেছে নেওয়ার এইটা যে আমি এখন বাচ্চা চাই না, আমি নিতে চাই না, আমি অন্য কাজ করতে চাই কিংবা কিছু, এটা কিন্তু মহিলাদের স্বাধীনতা একটু কম আছে। আর আরেকটা হচ্ছে, আমরা সবসময় বলি পরিবার পরিকল্পনা পদ্ধতিতে ক্যাফেটেরিয়া মেথড। ক্যাফেটেরিয়াতে কেমন থাকে, নানান রকম খাবার থাকে, আমার যেটা ইচ্ছা আমি সেটা খেলাম। ঠিক একইভাবে অনেক রকম পদ্ধতি থাকবে, কাপল তার সুবিধা অনুযায়ী, সময়ের সুবিধা অনুযায়ী বেছে নেবেন। তো সেটাই এই প্রতিপাদ্য বিষয়ে বলা হয়েছে। এখন যেসব পদ্ধতি আছে তার ভিতরে আমরা বলি একদম পার্মানেন্ট একটা মেথড আছে, যেমন লাইগেশন করা কিংবা ভেসেক্টমি করা। এছাড়া যেগুলো সচরাচর ব্যবহার করা হয় আমরা বলি শর্ট অ্যাক্টিং মেথড, আরেকটা হচ্ছে লং অ্যাক্টিং, বেশি দিনের জন্য আর কম কম। তো শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে মেইনলি চলে আসে কন্ডম আর ওর পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো আছে। আর লং অ্যাক্টিং মেথডের মধ্যে হচ্ছে কপার টি ইঞ্জেকশন, তারপরে ইমপ্লান্ট যেগুলো পড়ানো হয় এগুলো। তো এখন বাংলাদেশে দেখা গেছে যে সবচেয়ে বেশি মানুষ পিল ব্যবহার করেন, প্রায় 33% অফ দ্য কাপলস ইউজ ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তো এখন এইটার উপকারিতা সম্বন্ধে আমি আরেকটু যাব। সেটা হচ্ছে যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন যদি আমি সমীক্ষা যে দেখা যাচ্ছে 50% অফ দ্য অলমোস্ট 50% প্রেগনেন্সিজ আর আনওয়ান্টেড। ওনারা এই মুহূর্তে বাচ্চাটা চান না কিন্তু প্রেগনেন্ট হয়ে যান। তার কারণ হলো অনেকে ব্যবহার করেন না পদ্ধতি, আরেকটা হচ্ছে সুইচ করেন, ভাবেন যে এই পদ্ধতিটা নিয়ে আরেকটা পদ্ধতিতে যাব, ইতিমধ্যে উনি প্রেগনেন্ট হয়ে যান। তো এখন ফিরে আসি যে পিল এবং পিলের উপকারিতা এবং কার্যকারিতা। ওরাল কন্ট্রাসেপটিভ পিল হলো মুখে খাওয়ার এক ধরনের বড়ি, কিন্তু এটা নিয়মিত খেতে হবে। এখন এইখানে কি থাকে, আমাদের শরীরে, মেয়েদের শরীরে দুইটা প্রধান হরমোন যেগুলো মেয়েলিত্ব বজায় রাখে, সেটা হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। এই দুইটা হরমোন খুব স্বল্প মাত্রায় এই ওষুধগুলোর ভিতরে দিয়ে
এই সাইকেলগুলো রেগুলেট করা হয়। তো সুতরাং বাচ্চা পেটে আসতে পারে না সেই কারণে, কিন্তু মাসিক কিংবা অন্যান্য যেগুলো আছে সেগুলো নিয়মিত চলতে থাকে। এখন মেইন যেটা আমরা বলি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সেখানে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন নামে 2টা হরমোন দেওয়া থাকে। তো এই হরমোনগুলো কি করে যে ওই ওভুলেশনটা মানে ডিম্বস্ফুরণ যেটা সেটাকে বন্ধ করে রাখে, কিন্তু এটা ছেড়ে দিলে আবার ফিরে আসে, কিন্তু এটা নিয়মিত খেতে হয়। কিন্তু যে মায়েরা মাতৃদুগ্ধ পান করাচ্ছেন, মায়ের দুধ যে শিশুরা খাচ্ছে, বিশেষ করে প্রথম 6 মাস বাচ্চা হওয়ার পরে, তখনও তো জন্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তখন শুধুমাত্র প্রজেস্টেরন অনলি পিল দেওয়া হয়। আর আমরা সচরাচর আজকাল যেগুলো দেখি কিংবা প্রয়োজন হয় সেটা হচ্ছে এমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল। এটা শুধুমাত্র এমার্জেন্সিতে খেতে হবে, এটা কিন্তু বারবার ওয়ার্নিং। রেগুলার হচ্ছে রেগুলার কন্ট্রাসেপটিভ পিল খেতে হবে আর নিত্য নৈমিত্তিক, কিন্তু প্রয়োজনে এমার্জেন্সি পিল খাওয়া যায়। এমকন নামে বোধহয় তৈরি করে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নিয়ে অবশ্যই কথা বলবো ম্যাডাম, তার আগে একটু নর্মাল রেগুলার যে পিলগুলো আসলে নারীরা খাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। জি ম্যাডাম, পিল খাওয়ার যে নিয়মটি ম্যাডাম, এটি নিয়ে সবার একটা প্রশ্ন থাকে, তো সেই পিল খাওয়ার নিয়মটি একটু জানতে চাই। পিল খাওয়ার নিয়ম হচ্ছে, আমরা বললে যে কোনো একটা পাতা যদি হাতে নিই, ওখানে আইদার 21টা অথবা 28টা ট্যাবলেট থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আজকাল 28টা ট্যাবলেট দেওয়া হয়, তার মধ্যে 7টা থাকে হচ্ছে ভিটামিন জাতীয়, অ্যাক্টিভ পিল থাকে হচ্ছে সাধারণত 21টা। তাহলে আমরা সাধারণত মাসিকের দ্বিতীয় অথবা তৃতীয় দিন থেকে পিলটা শুরু করতে বলি, ফার্স্ট সাইকেলে। তাহলে কি হলো যে উনি পিল খেতে শুরু করলেন, কিন্তু প্রতিদিন একই সময় পিলটা খাওয়া উচিত, কারণ অভ্যেসটা জরুরি, ভুলে যায় মানুষ পিল খেতে। তো এই জন্য একদম আমরা বলে দিই যে হাজব্যান্ড ওয়াইফ 2জন মিলে একই সময় ক্যালেন্ডারে দাগ দিয়ে তারপরে পিলটা খাবেন, যাতে আপনার মনে থাকে যে আজকে পিলটি খেয়েছেন। তো সুতরাং পিলটা রেগুলার খেতে হবে, এবং 21টা পিল যদি হয় তাহলে পিলটা ছেড়ে দিলে আবার মাসিক হবে, মাসিকের দ্বিতীয় দিন থেকে আবার শুরু করব। কিন্তু আজকাল বেশিরভাগ পাতায় আরও 7টা ভিটামিন জাতীয় ওষুধ দিয়ে দেওয়া থাকে, যাতে অভ্যেসটা থেকে যায়। তাহলে এক পাতার পরে এক পাতা খেতে থাকতে হবে, কিন্তু রেগুলার খেতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আর ভরা পেটে খাওয়া ভালো, কিংবা শোয়ার আগেও খাওয়া যায়। জি ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কাজের ফাঁকে অথবা কোনো ব্যস্ততার জন্য পিলটি খেতে ভুলে গেল, বা কারো কারো ক্ষেত্রে 2-3 দিন 4 দিনও পিল খেতে হয়তো বা ভুলে গিয়েছে, বা পিল সাথে নেই। তো সেই ক্ষেত্রে আসলে পিল খেতে ভুলে গেলে কি করতে হবে, আপনি যদি বলতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে পিলটা রেগুলার খেতে হবে, এবং এটা অভ্যেস আছে, অনেকে আছেন যে যেই দিন ইন্টারকোর্স করেন শুধুমাত্র সেই দিন পিল খান। এটা কোনো মতেই স্বাস্থ্যসম্মত তো নয়, নিয়মসম্মতও নয়, সুতরাং এটা রেগুলার খেতে হবে। তো রেগুলার খেলে ভুল হইতে যে মানুষ মাত্র ভুল হতে পারে, ভুল হতে পারলে যেটা বলা হয়েছে যে একটা পিল যদি ভুল হয়ে যায়, রেগুলার কন্ট্রাসেপশন পিল যেটা, একটা পিল যদি ভুল হয়ে যায়, তা পরের দিন যখন মনে পড়লো তখন ওইটা খেয়ে নিতে, কিন্তু পরের দিনে যেটা রেগুলার পিল সেটা ঠিক সময় মতো খেতে হবে। আর যদি একাধিক ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, পিলগুলো খাওয়া চালিয়ে যেতে হবে, কিন্তু সঙ্গে বাকি যে কয়দিন রয়ে গেছে সেই কয়দিন কন্ডোম ব্যবহার করা ভালো, কারণ হয়তো হরমোনের পদ্ধতি ফেল করে গেলে এটা আর কাজ করবে না। আর যদি অনেকে বলে যে পিল ছেড়ে দিলে কি সমস্যা, তখন মাসের মাঝখানে আবার মাসিক শুরু হয়ে যাবে, সেই জন্য এইভাবে ম্যানেজ করে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমাদের কাছে একটি প্রশ্ন আছে যে যদি কখনো কারো জ্বর হয় বা কোনো ইনফেকশনের জন্য সে অ্যান্টিবায়োটিক পাচ্ছে বা আদার্স কোনো মেডিসিন পাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে পিলের কার্যকারিতা কি কমে যায়, নাকি আসলে পিলটা যে নিয়মে খাওয়া হচ্ছে ওটাই কন্টিনিউ করবে? সাধারণ ওষুধ যেগুলো আছে সেগুলো পিলের কার্যকারিতায় কোনো সমস্যা করে না। সাধারণ প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক্স যেগুলো আছে, 2-1টা ওষুধ আছে, যেমন যারা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন তাদের জন্য এটা অনেক সময় খেয়াল রাখতে হয় যে একটু হাই ডোজ পিল দেওয়া যায় কিনা, কারণ আমাদের শরীরে যে এই ওষুধগুলো বহন করে কিছু প্রোটিন আছে, মানে আমাদের নৌকার মতো আর কি, কোন নৌকায় করে যাবে। তো কোথাও কোনো ওষুধের জন্য কমন নৌকা থাকে, সুতরাং একটা ওষুধ বেশি হয়ে গেলে অন্যরা ওই নৌকা উঠতে পারে না, তার কারণে একটু কার্যকারিতা কমে যেতে পারে। সেই জন্য আমরা মেইনলি অ্যান্টিথাইরয়েড যে ওষুধগুলো আছে সেগুলো বলি যে পিল খেতে গেলে সাবধানে খাবেন, হয়তো আমাদের একটু ডোজ বাড়াতে হয় অনেক সময়। ধন্যবাদ ম্যাডাম। দর্শক দেখছেন নোবেল অনলাইন 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটা। নিচ্ছি একটি বিরতির, সঙ্গে থাকুন আমাদের সাথে।
আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নভেল অন লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্যের রেনেটা। আজকের আলোচনার বিষয় জন্ম নিয়ন্ত্রণের সঠিক ব্যবহার। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম ম্যাডাম। ম্যাডাম, আমরা আপনার কাছে শুনছিলাম ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে। তো ম্যাডাম, একটু জানতে চাই যে অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে মুটিয়ে যায় কিংবা অনেক বেশি দুর্বল হয়ে যায়, শরীর ফুলে যায়। তো আসলে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা এবং আর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে? থ্যাংক ইউ সো মাচ। ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে মোটা হয়ে যাবে না এমন কোনো সায়েন্টিফিক প্রমাণ নাই। বেসিক্যালি মানুষের মুটি হওয়ার কারো কারো একটু টেন্ডেন্সি থাকে। আর বাংলাদেশে আমি সবসময় মায়েদেরকে বলি যে মোটা হওয়ার প্রধান কারণ হলো ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে দুপুরবেলায় ঘুমিয়ে যাওয়া হওয়ার পর। তো এটা আমাদের দেশে, গ্রাম দেশে বিশেষ করে একটু প্রচলন আছে, এটা একটু পরিবর্তন করলে হয়। আর ন্যাচারালি খাওয়া দাওয়া একটু সাবধানে সবারই করতে হয়, কিন্তু পিল খেয়ে মুটিয়ে যাবেন এমন কোনো কথা নেই। এটা গেল একটা কথা। আর 2 নম্বর হলো যে আর সব পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো, সেগুলো খুব যে হয় তা না, তবে কারো কারো একটু স্পটিং হতে পারে। যারা বিশেষ করে নোভেলন লাইট দুইটা আছে, তো নোভেলন লাইট যারা খান যেখানে কম ডোজে ইস্ট্রোজেন দেওয়া আছে, তো সেটা খেলে কারো কারো একটু মাঝে মধ্যে একটু হালকা ব্লিডিং অথবা ব্রাউনিশ ডিসচার্জ হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো শিফট করে নোভেলন লাইটের বদলে নোভেলনটা খেতে হবে, সেটা ডাক্তারের পরামর্শ নিলে উনি বলে দেবেন। এছাড়া খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়ার যে আছে তা না, তবে একদম অনেকে যারা ধরেন 10-12 বছর 15 বছর পিল করছেন, এটা পিলের সাথে সম্পর্কিত নয়, কিন্তু সবাইকে জরায়ুর মুখের ক্যান্সারের যে এটা আছে এটা সবাইকে করতে হবে আর কি। 3 বছর 5 বছর পর যেরকম বলা হয় 35 বছর পর এটা করে নেওয়া উচিত। এটাই সমস্যা মেইনলি পিল খাওয়ার জন্য। তবে পিলের কতগুলো কন্ট্রাইন্ডিকেশন আছে, মানে কারা কারা পিল খেতে পারবেন না, কারণ এখানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুইটা অ্যাক্টিভ হরমোন দেওয়া আছে। তো কোনো যেমন ব্রেস্ট ক্যান্সারের সাথে প্রজেস্টেরন একটা রিলেশনশিপ আছে। সেজন্য যাদের ব্রেস্ট ক্যান্সার আছে কিংবা যাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার আছে তাদেরকে আমরা সাধারণত এই ধরনের পিল ডিসকারেজ করি, একটু না খেলে ভালো হয়। ইস্ট্রোজেন যে হরমোনটা আছে সেগুলোর মানে মহিলাদের জন্ম নিয়ন্ত্রণ কিংবা এটার বাদেও অন্য কিছু কাজ আছে। যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে, অকারণে ব্লিডিং হয়, নানান রকম রক্ত জমাট বাঁধার সমস্যা আছে, কোনো মানুষগুলোর জন্মই আছে এরকম, মানে ওনারাও এই ধরনের মানুষ, তাদেরকে আমরা পিল দিই না। যদি কোনো ডিজিজ খুব কমপ্লিকেটেড থাকে, লাইক ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছেন না, অথবা এই কারণে কোনো জটিলতা হয়েছে, হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার যাদের, তারা যদি রেগুলার মানে নিয়ন্ত্রণে রাখতে পারেন এই দুইটা অসুখে, তাহলে কিন্তু পিল খেতে কোনো বাধা নেই। কিন্তু যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, প্লাস অন্য কোনো জটিলতা থাকে, যেমন কারোর স্ট্রোক হয়েছে কিংবা হার্ট অ্যাটাক হয়েছিল, তারা কখনোই পিল খাবেন না। ক্যান্সার পেশেন্ট যারা, তাদেরকেও আমরা বুঝে শুনে দেই, অনেক সময় বলা হয় যে সুতরাং ডাক্তারের পরামর্শ নিতে হবে। ওভার দ্য কাউন্টার আমি বলবো যে দোকান থেকে ওষুধ খাওয়ার টেন্ডেন্সিটা বাঙালিকে বাদ দিতে হবে, কারণ মাঝখানে ডাক্তার বলে একটা কথা আছে। কারণ একই ওষুধ নানানভাবে ব্যবহার করা যায়, উচ্চ মাত্রায় অনেক ক্ষতি হয়, অনেক সময় অতিরিক্ত কম ডোজ অথবা ইরেগুলার খেলে অসুবিধা হয়। সুতরাং ডাক্তারের পরামর্শ নিয়ে, অথবা ফার্মেসিতে যেখানে পাশ করা ফার্মাসিস্ট আছেন যারা ইমানের সাথে কাজ করেন, সুতরাং তাদের পরামর্শ নিতে হবে, তবে ডাক্তারের পরামর্শটা নেওয়া জরুরি। জি, ধন্যবাদ ম্যাডাম। আপনি এতক্ষণ আসলে আমরা আলোচনা করছিলাম যে আসলে জন্ম নিয়ন্ত্রণ করছে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো। তো আসলে আপনারা অনেক সময় ওরাল কন্ট্রাসেপটিভ পিলগুলো জন্ম নিয়ন্ত্রণ ছাড়াও বিভিন্ন অসুখও ব্যবহার করে থাকেন। তো আসলে সেগুলো কি ম্যাডাম, যদি একটু ছোট করে বলতেন। আচ্ছা, এটা বলার আগে আমি আরেকটা কথা বলছি যে কতগুলো পিল আছে, যেমন আমরা বলি যে ব্রেডিকন, এটা হচ্ছে শুধুমাত্র প্রজেস্টেরন পিল। জি, এবং এটা কিন্তু কার্যকারিতাটা একটু রিলেটিভলি কম, এবং এটা ডেইলি খেতে থাকতে হয়, এটার কোনো গ্যাপ নেই। এটা কাদেরকে দেই আমরা, যে সমস্ত মায়ের দুধ পান করাচ্ছেন শিশুদের, বিশেষ করে প্রথম 6 মাস, যখন আমরা বাচ্চা শুধুমাত্র মায়ের দুধের উপরে ডিপেন্ড করে, সেই ক্ষেত্রে আমরা ইস্ট্রোজেন দিই না, কারণ তাতে প্রোল্যাকটিন বলে একটা হরমোন আছে যেটা মেইনলি দুধ উৎপাদন করে, সেখানে একটু বাধা সৃষ্টি করতে পারে। সেই জন্য এই পিলগুলো রেগুলার যদি মায়েরা খান তাহলে ভালো উপকার পাবেন। এবং এখানে আজকাল ডসপেরিডন দিয়েও নতুন পিল বেরিয়েছে, সেগুলো খেলেও উপকার হবে। আর যে কথাটা এখানে আমরা যেটা কথা বলছিলাম যে পিলগুলো আর কি কাজে ব্যবহার করা যায়, আমি প্রথমেই বলেছি যে যেহেতু এখানে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন বলে দুইটা হরমোন আছে, সুতরাং এই হরমোন দিয়ে তো আমরা নানা রঙের চিকিৎসা করি।
জি। তো তার ভিতরে সেজন্য আমরা অনেক সময় দেখা যায় যেমন এন্ডোমেট্রিওসিস বলে একটা ওষুধ আছে, অসুখ আছে, সেখানে আমরা 3 মাস 6 মাস মাসিক বন্ধ করে রাখি। সেই ক্ষেত্রে পিল দিলে মানে অন্যান্য ওষুধও আছে, কিন্তু আমরা পিল দিয়ে ব্যবহার করতে পারি। পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটা কমন অসুখ, কয়েকদিন আগে সচেতনতা দিবস গেল, আমরা সবাই শুনেছি এই কথাটা। এখানেও কিন্তু আমরা লো ডোজ পিল দিয়ে চিকিৎসা করতে পারি, ভালো এফেক্ট পাওয়া যায়। এছাড়া মাসিকের বিভিন্ন সমস্যায় আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করে থাকি। সুতরাং এইটার আমি বলবো যে 50% ইউজ আমাদের ডাক্তারি সায়েন্সে কিন্তু আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির পাশাপাশি চিকিৎসা হিসাবে অনেক সময় ইনফার্টিলিটিতে যারা ভুগেন, তোমরা জানো, তোমরা আইভিএফ এর কাজ করো, ডাউন রেগুলেশন বলে একটা কথা আছে, যে যখন আইভিএফ করা হয় তার কিছুদিন আগে মাসিকটা নিয়ন্ত্রণে নিয়ে আসি আমরা, তখনও কিন্তু পিলের ব্যবহার আছে। তো এটার নানাবিধ ব্যবহার আছে, প্রায় আমার তো বলবো যে প্রায় 50 রকম ভাবে কন্ট্রাসেপটিভ পিলকে অন্যান্য অসুখে। আমাদের কাছে একটি প্রশ্ন আছে, আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন যে তার অনিয়মিত মাসিকের সমস্যা, 1 বছর যাবত মাসিক বন্ধ আছে, যদিও বা সে পিল খাচ্ছে তারপরও মাসিকটি খুলছে না। ওকে, তো ওনাকে যেটা করতে হবে সেটা হলো যে একটু গভীরে ঢুকতে হবে আমাদের, ওনার কাছে ইতিহাস নেওয়া, আমরা যে কাজগুলো করি ইতিহাস নেওয়া, শারীরিক পরীক্ষা করা এবং কিছু ইনভেস্টিগেশন করা যে কেন। এখন কথা হচ্ছে যে কারো কারো টেন্ডেন্সি থাকে যে মানে পিলটা কন্টিনিউ করলে ওটা ছেড়ে দেওয়ার পরেও আবার ওটা ফিরে আসে না। মানে এই পিলটা যে হয় কাজ করে, এটা কিন্তু একটা গভীর চক্র, ব্রেন থেকে শুরু করে ওভারি পর্যন্ত, ইউটেরাস পর্যন্ত নানান রকম কাজ আছে এক এক জায়গায়। কোথাও কোথাও দেখা যায় যে একটা ব্লক হয়ে থাকে, তো সেটা ছাড়ানোর জন্য আমাদের কিছু পরীক্ষা করতে হয় যেন সমস্যাটা কোথায় হয়েছে। সেটা করার পরে নানাবিধ চিকিৎসা আছে। তবে পিল খেলে অনেকের দেখা যায় যে পিল ছাড়ার পরে মাসিকটা ফিরে আসতে একটু সময় লাগতে পারে, সেটা কিছু না। কিন্তু যদি 1 বছর বন্ধ থেকে থাকে তাহলে ওনাকে অন্য পরীক্ষা করতে হবে যে অন্য কোনো সমস্যা আছে। ধন্যবাদ ম্যাডাম, আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য।